आँखों में नमी हंसी लबों पर, आँखों में नमी हंसी लबों पर, क्या हाल है क्या दिखा रहे हो तुम इतना जो मुस्कुरा रहे हो, क्या गम है जिसको छुपा रहे हो, क्या गम है जिसको छुपा रहे हो तुम इतना जो मुस्कुरा रहे हो। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশন, এই যে গানটা গাইলাম, এটা গাইলাম কার জন্য? অবশ্যই আমাদের টিনের জন্য। আগের ভিডিওতেও আমি টিনকেই একটা গান ডেডিকেট করেছি। তো সেটা কিসের জন্য করেছিলাম বুঝতেই পারছেন। হ্যাঁ, কেউ নেই ওর জীবনে, একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? তো যে তুম বিন জিয়া যায় ক্যাসে, এই গানটা গেয়েছিলাম ওর জন্য। তো আজকে এখন এই গানটা কেন গাইলাম বলুন তো? আপনারা সবাই হয়তো বুঝতে পারবেন কেন গেয়েছি। কারণ হচ্ছে কি, যেরকম দেখাচ্ছে মানে একটু অতিরিক্ত হাসি দেখি, একটু অতিরিক্ত ও বেশ খুশি খুশি দেখাতে চাইছে না? দেখুন, এইরকম সেম জিনিসটা কিন্তু ও করেছিল কখন বলুন তো? যখন 5 বছরের সংসার, 2.5 বছরের ছেলেকে রেখে দিয়ে যখন বাপের বাড়িতে এসেছিল, তখন কিন্তু এরকম এক্সট্রা খুশি আমাদের দেখিয়েছিল। কিন্তু সেই খুশিটার মধ্যে একটা বাচালতা, একটা চটুলতা, এইগুলো ছিল। কিন্তু এখনকার এই হাসিটার মধ্যে কিন্তু একেবারেই মানে খুশি থাকার ব্যাপারটার মধ্যে একেবারেই কিন্তু সেই বাচালতাটা নেই, চটুলতাটাও নেই। এখন আছে একটা, কি বলবো, একটা ফাঁকা ফাঁকা ব্যাপার। মানে ইচ্ছা করে, মানে আমি ভীষণ ভালো আছি, আমি ভীষণ ভালো রয়েছি, তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই যে আগের বার যে বাচালতা বা চটুলতা যেটাই বলছি, সেটা কিন্তু ওর রক্তে আছে। কি বলুন তো, ও একটা ভিডিওর মধ্যে বলেইছিল রক্তে আছে আমাদের যাত্রা। তো যাত্রা মানে কি, একটু অতি নাটকীয়তা, ওটাই যাত্রার আঙ্গিক। ওটাও তো, যাত্রাটাও তো একটা আর্ট ফর্ম। তো সেই আর্ট ফর্মটা জানি না, আমরা যখন শুরু হয়েছিল তখন তো আর এরকম মাইক ছিল না, কিছু না, হ্যাজাকের লাইটে বা ওই কোনো মোমবাতিও ঠিক না মনে হয়, ওই লম্প ফম্প এইসব জ্বালিয়েও শুনেছি নাকি গ্রামের দিকে যাত্রা হতো। তো সেখানে যারা সামনে বসবে তারাই কি শুধু শুনতে পারবে? না, জোরে কথা বলতে হবে, জোরে ডায়লগ দিতে হবে, জোরে। তাদের গলাটা সেরকমভাবেই তারা তৈরি করেছিল যাতে দূর দূর থেকে ডায়লগ ডেলিভারিটা শোনা যায়। তো সেই থেকেই শুরু হয়েছে যাত্রা, যেটার মধ্যে মানে একটু একদম অডিয়েন্স সামনে বসে আছে, একটু বেশি অতি নাটকীয় ব্যাপারটা একটু থাকে। তো সেই থেকেই শুরু হয়েছিল, যেটা কিনা এই টিনের মধ্যে রয়েছে, রক্তে আছে। ওদের পরিবারের অনেকে নাকি যাত্রা করতো শুনলাম। তো সেক্ষেত্রে বুঝলাম যে ঠিকই আছে। তো গোডাউন মেই এসা अगर गड़बड़ हो तो शोरूम तो ऐसा होगाই। তো একদমই ঠিক তাই। তো টিন যেরকম মানে ওর রক্তে যেরকম রয়েছে অতি নাটকীয় ব্যাপারটা, সেটাই তো করবে। হ্যাঁ, তো যাই হোক, সেরকম একটু কিঞ্চিত আমাদের সোনা বাবাও পেয়েছে। সোনা বাবাও কিন্তু যখনই পায় সুযোগ একদম ছাড়ে না, সুন্দর করে নাটক মঞ্চস্থ করে দেয়, দারুণ লাগে দেখতে, মজার একদম। আজকে একদম বললো যে, জানি না সত্যি মিথ্যা তো ওই জানবে, বাচ্চারা মিথ্যা কথা বলে না, কিন্তু একটু আমার যেন মনে হয় বাড়িয়েই বলছিল যে দুজন ছিল, তারা ভয় পাচ্ছিল, ভূতের ভয়, জঙ্গল দিয়ে যাবে, আমি গিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আসলাম। হ্যাঁ, সেখানে ওর বাবা বলছে যে তাই তো তুমি ভয় পেলে না? বলছে না, আমি ভয় পাবো কেন? আমি তো কেন? বলছে আমি তো তোমার ছেলে। ঠিক আছে, ছেলেটা কিন্তু বাবার, বাবা যেরকম বলেছিল ছেলে তো আমার, আর ছেলেও বলে দিচ্ছে আমি তো তোমার ছেলে, এরকম অনেকবারই কিন্তু বলে। তো আর এটাই কিন্তু সত্যি কথা। আর এই সাহস ব্যাপারটা সে তার বাবার কাছ থেকেই পেয়েছে, বাবাকে দেখেছে, বাবাও সাহসী। তো গ্রামের দিকে মানুষরা একটু সাহসী হয়, কিন্তু এটা সত্যি কথা। তো চলে আসি আবার টিনের কথায়। তো টিন এখন দেখছি কি যে নেই রোগে পেয়েছে। হ্যাঁ, কিছুই নেই। তো সেটা নিয়ে পরে কথা বলছি। আগে একটা কথা অলরেডি বলবো বলে ঠিক করেছিলাম, আগের ভিডিওর মধ্যেই বলেছি যে একটা কমেন্ট, তো কিছু মানুষের এখন এমন কমেন্ট করার অভ্যেস হয়ে গেছে যে বলার কথা না, মানে তারা কোনো রকম কোনো মাত্রা রাখছে না, কোনো সীমা পরিসীমা ছাড়িয়ে গিয়ে কোন নিচে যে নামছে আমি জানি না। তো আমার মনে হয় এরা বেশিরভাগ ক্ষেত্রেই হয় এগুলো করে ফেমাস হওয়ার জন্য, যে তাদের কমেন্টে কত বেশি লাইক। তো আমি কোনো নোংরা মানে কমেন্ট পেলেই এবার সেটাকে ডিলিট করে দেবো, একদম রিমুভ করে দেবো। আমি অনেক চিন্তা করে দেখলাম যে ইউটিউব আমাদেরকে এই রিমুভের বাটনটা দিয়েছে কেন? যদি সত্যি আমরা ভিডিও দেবো আর সেখানে যা মতামত আসবে সব আমাদের নিতে হবে, তাহলে তো এই রিমুভের অপশানটা দিত না। না, তো ইউটিউব আমাদের হাতেও কিন্তু পাওয়ার দিয়েছে যে নোংরামিটাকে আমরা নিজেদের লেভেলে
নিজেদের মতো করে একটুখানি হ্যান্ডেল করতে পারি। হ্যাঁ, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কোনো প্রশ্ন অবশ্যই থাকবে, কিন্তু নাম বিকৃতি করে মানে আমার নাম বিকৃতি করে আমার চ্যানেলে এসে কোনো কথা বলে সেটা সরিয়ে দেবো। অবশ্যই যেসব কোড নামগুলো আমি ভিডিওর মধ্যে ব্যবহার করছি সেই কোড নাম দিয়েই কল করতে হবে বা কমেন্ট করতে হবে। অরিজিনাল নাম যদি আমি না নিচ্ছি না, তো তারাও কিন্তু অরিজিনাল নাম নিতে পারবে না। যদি এরকম ধরনের কমেন্ট আসে আমি ডিলিট করে দেবো। তো আজকের যে কমেন্টটা সেই নিয়ে কথা বলবো, সেটা কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খ পড়ছি না, জাস্ট মুখে বলছি। এসটা আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছি। আর যে করেছে তাকে বলে দিচ্ছি যে নো, আমার কাছ থেকে এখানে কোনো কিছু মানে পাওয়ার কোনো আশা নেই, কোনো পপুলারিটি আমি দেবো না। তো বক্তব্যটা তার সেরকমই, যে এই যে দেখেছেন না, পাশের দেশ থেকে ওই স্লেভ হার্ট কি বলেছে, যে ঝিমিকে আর কি মেসমশাই আর কি আমাদের সন্দীপের বাবা, সে পছন্দ করে না, সে মেনে নিতে পারেনি। তো সেই রিলেটেডই বলেছে যে টিনের তো অনেক দেহের ওজনটা অনেক বেশি ছিল, তাই টিনকে পছন্দ ছিল। একে মানে এই ঝিমির তো ওজন বেশি নেই, সেই জন্য ঝিমিকে পছন্দ না। তো যাই হোক, এতটা নিচে একজন মানে বয়স্ক ভদ্রলোক সে কথাটা বলেছে কীরকমভাবে, কিন্তু তাকে সেই নামানোর জন্য ওই এক জিনিস নিয়ে আক্রমণ করে যাচ্ছে। আর তার ভালোবাসার মানুষগুলো এই বিষয়টা নিয়ে একটাও প্রতিবাদ করে না। আমার খুব খারাপ লাগে। আমি যতবার পেরেছি প্রতিবাদ করেছি, আর অবশ্যই প্রতিবাদ করে যাব। তো এত নোংরার নামার কোনো দরকার পড়েনি, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলছিলাম, ওজন বলতে মনে পড়ে গেল, ভালোই হলো। সেটা হচ্ছে গিয়ে টিনও এখন ওজন কমাবে। ওর একটা ভিডিওর মধ্যে টাইটেলে লিখেছে যে আমি জীবনের মোড় আবার ঘোরাতে চাইলাম। তো আমি বলছি, জীবনের মোড় আবার ঘোরানো মানে এই তো কদিন আগে বিজনেস শুরু করলো, সেটাতে বললো মোড় ঘোরাবে, আবার কি মোড় ঘোরানো। তো তাতে গিয়ে বুঝলাম কি না, জিমে যাব, রোগা হব। তাহলে চিন্তা করে দেখুন, ও যে মানে ওইখান থেকে বাতকুলা থেকে চলে এসেছিল, তারপর গিয়ে সন্দীপের সামনে যখন ওই রিকভারির সময় ও কি একটা মানে চ্যালেঞ্জ দিয়েছিল যে বাচ্চা কার্ড দেখা যাবে। সেই বাচ্চা নিয়ে আপনারা দর্শকরা এত কিছু বলেন, সেই বাচ্চাকে কাছে পাওয়ার জন্য একটা কাস্টাডি কেস করতে পারে না, অথচ সে এখন নিজের জীবনের মোড় ঘোরাবে। ওকে যেন মনে হচ্ছে কাউকে দেখিয়ে দিতে হবে রোগা হয়ে, যে আমিও হেভি রোগা হয়ে দেখাবো এবার। তো ও সেই জেদটা নিয়ে এসে জিমে চলে গেছে। কিন্তু দর্শকরা যে বারবার করে সেই ভিডিওর মধ্যেও বলছে ছেলেকে নিজের কাছে নিয়ে এসো। ও ছেলেকে নিজের কাছে নিয়ে আসবে না। ও জানে ও ছেলেকে নিয়ে এখানে এসে রাখতে পারবে না, ওর ছেলে থাকবে না। আর জোর করে রাখলে ছেলে হয়তো অসুস্থ হয়ে যাবে। আর এখন তো সব কথা বলতে পারে, ও বলেই দেবে, একদম ক্যামেরা খুললো হয়তো বলে দিল বাবার কাছে যাব, ঠাম্মির কাছে যাব, দাদুর কাছে যাব। ও সারাক্ষণ মানে তাকে নিয়ে কি সারাক্ষণ কাট করতে থাকবে। ও জানে ভালো করে বাচ্চাকেও নিতে পারবে না। আপনারা যারা বারবার করে বাচ্চাকে নিয়ে আসার কথা বলেন, তারা এই কথাটা না বলে বরং এটা বলতে পারেন যে তুমি ডিভোর্সটা নাও, ডিভোর্সটা তুমি নাও, আর বাচ্চার সাথে দেখা করার যে পারমিশনটা সেটা নাও, বাচ্চার সাথে মাঝে মাঝে দেখা করো, বাচ্চার সাথে সময় কাটাও, এইগুলো বলুন। বাচ্চাকে ও এখানে নিয়ে এসে করবে কি? নিজের খাওয়ার ঠিক নেই, নিজের কিছু নেই। দেখলাম যে বাবা রান্না করে পাঠালো, সেটা দিয়ে খেলো। তো ওর বাবা যে পরিমাণ খাবার দিয়েছে দেখে মনে হলো দুজনের খাবার দিয়েছে। তো বাবারা অনেক সময় অনেক কিছু জানে না, তো সেক্ষেত্রে দুজনের দিয়েছে না দুবেলার দিয়েছে না দুদিনের দিয়েছে সেটা বাবাই জানে। কিন্তু খাবারটা যা দেখলাম, টিনও দেখে বলছিল যে বাবা এত খাবার কি করে আমি খাবো। তারপর বললো যে ঠিক আছে, আমার এবেলা ওবেলা দুবেলা হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যার নিজের রান্নার ঠিক নেই, সে একটা ছোট বাচ্চাকে নিয়ে এসে রাখবে, তাকে খাওয়াবে, তাকে স্কুল করাবে, তারপর ভিডিও করবে, প্রমোশনাল ভিডিও করবে, তারপর ব্যবসা করবে, আর কি করবে? ও পারবে না। এইটাই ও সামলাতে পারছে না। তো যাই হোক, প্রমোশনাল ভিডিও বলতে মনে পড়ে গেল যে টিনের এখন অ্যাকাউন্টে নাকি একদম টাকা পয়সা, ওর হাত নাকি একদম খালি, আর ওর ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে, ওর ব্যাংকে ইউটিউবের টাকা ঢুকছে না। তো যতই দেরি হোক না কেন, কিন্তু তা বলে টাকা কিন্তু যদি অ্যাডসেন্সে দেখায় যে তোমার এত টাকা ঢুকবে, সে যেভাবেই হোক সেই টাকাটা কিন্তু ঢুকবে, যদি না কেউ অ্যাডসেন্স পিনটা বদলে দিয়ে থাকে। যে ওর ইমেল আইডি দিয়ে ওর চলে, কি যেন বলে, চ্যানেলটা চলে, সেই চ্যানেলের মধ্যে যে অ্যাডসেন্স পিনটা অ্যাড করা হয়েছিল, আর সেখানে যে ব্যাংক অ্যাকাউন্টটা ছিল
যদি সেখানে এইগুলোতে কোনো ছেড়ছাড় করা হয় তাহলে প্রবলেম হবে, বাদবাকি কোনো প্রবলেম হওয়ার কোনো কথা নেই। সবার যথাসময়ে টাকা ঢুকে গেছে, সবার মানে প্রত্যন্ত গ্রামেও হয়তো টাকা ঢুকে গেছে। লাস্ট 26 তারিখ অবধি থাকে, 26-এর মধ্যে মোটামুটি ঢুকে যায় যদি না অন্য কোনো প্রবলেম হয়। তো সেক্ষেত্রে ওর অ্যাকাউন্টে কি প্রবলেম হতে পারে? শুধুমাত্র যখন ফার্স্ট টাকাটা ঢোকে তখন একটু দেরি হয়, তখন অনেক ঝামেলা থাকে, ওই সুইফট কোড অনেক কিছু থাকে, কিন্তু একবার টাকা ঢুকে গেলে ও কতবার পেমেন্ট পেয়েছে বলুন তো? তাহলে এই প্রত্যেকবার পেয়ে গেল টাইম টু টাইম, এবারই কেন পেলো না? এটা কিন্তু চিন্তার বিষয়। আর যেহেতু আমরা জানি, আমি তো জানি অ্যাটলিস্ট, যে এই যে যার হাত ধরেও বেরিয়েছে বলে যে কমিউনিটি দিয়েছিল, সে কিন্তু সেই সময়, যে সময় কিনা সদ্য ও নিজের শ্বশুরবাড়ি ছেড়ে এখানে এসেছে, তখনই কিন্তু ও বলেছিল যে ওর অ্যাকাউন্টে, মানে ফোকলা বলেছিল যে টিনের অ্যাকাউন্টে কত টাকা আছে সব ও জানে, ওখান থেকে 1 টাকাও খরচা হয়েছে কেউ বলতে পারবে না। মানে সে তার ব্যাংক অ্যাকাউন্ট তখন থেকেই অ্যাক্সেস করে। তাহলে তখন থেকে যখন অ্যাক্সেস করে, তাহলে তারপর তো ওদের ইচ্ছামতি দিয়ে কত জল গেছে, মানে হরকা বান চলে গেছে, অনেক কিছু চলে গেছে। এখন কি মানে টিন নিজে হাতে নিজের অ্যাকাউন্ট হ্যান্ডেল করে? আপনাদের কি মনে হয়? টিনের কাছে হয়তো থাকলেও, কিন্তু আমার তো মন বলে যে ওর কাছেও অ্যাক্সেস রয়েছে কোনো রকম, হয়তো ডেবিট কার্ডটা বা হয়তো ওই ইউপিআই এর যে ব্যাংকের অ্যাপের মাধ্যমে যে খোলে, সেখানে এই ব্যাংকের সাথে যোগ করা আছে, যাতে করে কিনা ও সেখান থেকে কেউ যে বলেছিল তার কথা, আমি এটা অনুমান করে বলছি, যদি নিয়ে নেয়, নিতে পারে। তো এরকম একটা ভিডিও দেখলাম যেটা ধরিত্রী করেছে, যেখানে বলেছে যে এই ফোকলা নাকি টিনের সব টাকা উধাও করে নিয়েছে। তাহলে কেন টিন সেটা নিয়ে কমপ্লেন করতে পারছে না? তার কারণ যখনই কমপ্লেন করতে যাবে, যখনই ওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে পুরো দেখাবে, তখনই তো জেনে যাবে যে কোন অ্যাকাউন্টে টাকাটা গেছে। তখনই তো বলবে যে এর সাথে, একে আপনি জেনেন, এর সাথে সম্পর্ক কি? তো তখনই ওই সমস্তটা জানতে পেরে যাবে, তখনই বলবে যে আপনি আপনার ডিভোর্স হয়নি, এর সাথে আপনার এরকম কি সম্পর্ক যায় যে আপনার সব কিছু ডিটেল জানে, তাই না? তো সেই জন্য মানে এখন কিচ্ছু করার নেই, গলার এই জায়গাটা আটকে রয়েছে, সেখান থেকে নামাতেও পারছে না, তুলে বার করতেও পারছে না। আর যদি একে ডাকিয়ে জিজ্ঞাসা করে সে যে কি করবে, সেটা তো সময় বলবে। যখনই দেখেছিলেন যে টিনের বাবা মায়ের ওপর রাগ হয়েছিল, দাদার ওপর রাগ হয়েছিল, তখনই এই বাড়িটির দালালকে দিয়ে টিনের বাড়ির পুরো কত ঘটনা, কত কিছু সমস্তটা আমাদেরকে জানিয়ে দিয়েছিল না? টিনকে মারতে বার করেছে, তারপর আরও অনেক কথা, টিনকে ওর বাড়িতে টাকা দিতে হয়, আরও অনেক কথা, গোপন কথা, সব কিন্তু এই দালালের মারফত এই ফোকলা আমাদের অবধি পৌঁছে দিয়েছিল। তাহলে তার ওপর যদি ফ্রড কেস করে, তাহলে তো আর রক্ষে রাখবে না, মানে সমস্ত কিছু একদম পাবলিক করে দেবে। তো সেই জন্য, আর তার উপর হচ্ছে গিয়ে টিনের যে কেস, সেই কেসটা তো পুরো তার প্রবলেম হয়ে যাবে। সেই জন্য টিনও চুপ করে এখন মানে জাস্ট গিলে নিচ্ছে, কিচ্ছু করার নেই। তো এবার আসি, টিন কদিন আগে, এই খুব বেশি হলে 5-6 দিন আগে, তার ভিডিওর মধ্যে বলেছিল না যে আমার ফাইন্যান্সিয়াল অবস্থা খুব ভালো, তোমরা ওটা নিয়ে চিন্তা করো না। তোমরা ভাবছো যে যখন ব্যবসা শুরু করবে, ব্যবসা করছে, সেই সময় বলছিল না, যখন বলছিল যে ওই ভুল করে কিছু জিনিস কারোর কাছে চলে গেছে, সেগুলো আবার টাকা অবশ্যই পেয়ে গেছে মনে হয়, কিন্তু এই যে ভুল করে যখন এক্সট্রা জিনিস পাঠিয়ে দিচ্ছিল, অনেকে গিয়ে কমেন্ট করছিল যে তুমি যে ভুল করে এক্সট্রা জিনিস পাঠিয়ে দিচ্ছ, যারা অর্ডার করেছে তারা যেটা অর্ডার করেছে সেটারই তো দাম দিয়েছো, ওটা তো দাম দেবে না, তাহলে তো তোমার ওটা পুরো লস হয়ে গেল। তুমি এরকমভাবে যদি ব্যবসা করো তাহলে তো তোমার পুরো লস হয়ে যাবে। তখন টিন সামনে এসে বড় ডায়লগ মেরেছিল না, যে না আমার ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম নেই, আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব ভালো, বলেছিল তো কদিন আগে। তাহলে এই কদিনের মধ্যে কি এমন ভূমিকম্প আসলো? ভূমিকম্প এসেছিল, কিন্তু সেই ভূমিকম্পে টিনের সব টাকা উড়িয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, তাহলে দেখুন, তাহলে এই যে টিন এখন নেই করছে, সেটা কি ও নাটক করছে? কিছু মানুষকে হয়তো টাকা দিতে হবে, সেই জন্য নেই আমার ব্যাংকে টাকা ঢুকছে না, আমার ব্যাংকের থেকে টাকা হাফিস হয়ে যাচ্ছে, এইরকম করে চালাচ্ছে। এরকম করে বেশি দিন চলবে না টিন। ডাইরেক্টলি তুমি এই যে যেখান থেকে টাকা দেওয়ার ব্যাপার, সেখান থেকে বেরিয়ে চলে এসো, মানে এই কেস খামারির থেকে বেরিয়ে চলে আসো। তুমি যদি ভাবছো যে তুমি সন্দীপের কাছ থেকে মোটা অ্যামাউন্ট আদায় করবে, আমি বলবো যে
সেটা কোনোদিনও হবে না। চিন্তা করে দেখো, ডিভোর্সটা তুমি চেয়েছো, ডিভোর্স কেস ফাইল ফার্স্ট তুমি করেছো, তাই তো? এটা যদি সন্দীপ আগে ডিভোর্স কেস ফাইল করতো তাহলে তুমি ওর কাছ থেকে টাকা চাইতে পারতে, যে তোমার ডিভোর্স চাই, ঠিক আছে চলো আউট অফ দ্য কোর্ট আসো, সেটেলমেন্ট হোক, তুমি আমাকে এই টাকা দাও, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে তুমি করতে পারো দাবি। কিন্তু সন্দীপ তো ডিভোর্স কেস ফার্স্টে ফাইল করেনি, তুমি ডিভোর্স কেস ফাইল করেছিলে, আবার রেগে মেগে অন ক্যামেরা এটাও বলেছিলে যে যা ডিভোর্স দেবো না। এটা কত বড় মানে কি বলে ফালতু কথা জানো? হ্যাঁ ফালতু, এটা আইনত অপরাধ। তুমি নিজে আইনের দরজায় কড়া নাড়ছো যে আমাকে ডিভোর্স দেওয়া হোক, আর তুমি তারপর তোমার হাজবেন্ডকে বলছো যে আমি ডিভোর্স তোকে দেবো না। এটা জানো কত বড় এটা একটা বাজে জিনিস, তুমি সেটা করে রেখেছো অলরেডি। তোমার কি মনে হয় সন্দীপের লিগ্যাল টিমের সেটা মাথায় নেই? অবশ্যই সেটা তারা দেখাবে, প্রডিউস করবে। তো আমি বলি কি, এইসব ঝামেলায় যেও না। তুমি যত তোমার পাস্টটাকে ধরে রাখতে চাইবে তত তোমার প্রেজেন্ট আর ফিউচার তোমার হাত থেকে জাস্ট যেরকম বালি যেরকম মুঠো করলে যেরকম ঝরঝর করে বেরোয় না, সেরকম হবে। তোমার টাকা পয়সা, তোমার মানসিক শান্তি সমস্ত ওই বালির মতো যত তুমি চেপে ধরে রাখতে চাইবে, তোমার সব আঙুলের ভাগ থেকে ঝুঝু করে বেরিয়ে চলে যাবে। তাই জন্য সবচেয়ে ভালো তুমি কোনো রকম শর্ত ছাড়া তোমরা দুজনে মিউচুয়ালি ডিভোর্স নিয়ে নাও। হ্যাঁ অবশ্যই তোমার বাচ্চাকে তুমি দেখতে নিশ্চয়ই পাবে, সেটা ওরাও নিশ্চয়ই কখনো আপত্তি করবে না, কারণ ওদের লিগ্যাল টিমের যিনি হেড আছেন সে তো বারবার তোমাকে বলে যে বাচ্চার কাস্টাডি কেস করো না। আমার মনে হয় সেই কেসও করার দরকার নেই, যদি মিউচুয়াল হয় নিজেরাই নিজেদের মধ্যে ঠিক করে নাও যে বাচ্চা কিভাবে কখন তুমি দেখবে। তুমিও জানো নিয়ে এসে রাখতে পারবে না, বাচ্চাও আমরা জানি তোমার কাছে থাকতে পারবে না, তাই দেখা করার একটা অবশ্যই একটা তোমরা নিজেদের মধ্যে ঠিক করে নাও। আর এই টাকা পয়সার ঝামেলা ঝঞ্ঝাট থেকে বেঁচে তুমি যখন মানে নিজের একদম ডিভোর্স নিয়ে এমন একটা অবস্থায় চলে যাবে যে যেখানে তোমার কোনো রাগ ঢাক লুকো চাপা করতে হবে না, তখন তুমি কিন্তু খুলকে বলতেও পারবে। আজকে ধরো যে যার বিরুদ্ধে তোমার মনে হচ্ছে যে কেস ফ্রড কেস করতে পারবো না, তখন তুমি তার বিরুদ্ধেও করতে পারবে, কারণ তখন তুমি একজন ডিভোর্সি। তোমার টাকা কে নিয়েছে, কেন নিয়েছে? আমার একটা মানে ভরসা করে বন্ধু ছিল, বন্ধুকে আমি সব অ্যাক্সেস দিয়েছি, সে নিয়ে নিয়েছে, সেটা তুমি তখন তাও করতে পারো। আমি জানি তাও ওগুলো লাভ হবে না, আমি খুব ভালো করেই জানি, কিন্তু অ্যাটলিস্ট তুমি আর যেগুলো কামাচ্ছ সেগুলো তো যাবে না। তো তোমার তো আমার মনে হয় তোমার এই যে পুরো চ্যানেলটা, সেই চ্যানেলে যে টাকাটা ঢোকে সেই অ্যাকাউন্টটাই তোমার সম্পূর্ণ আলাদা করে দেওয়া উচিত। কারণ এইভাবে মানে যদি সত্যি তোমার বন্ধু হয়, সে তো তোমার ঘরের লোক, তো সেই ঘরের লোক যদি চুরি করে, সেই ঘরে সবচেয়ে বেশি আসে কি জানো? সেটা হচ্ছে গিয়ে অলক্ষ্মী আসে সবার আগে। এটা নিজের ঘরের লোকই যদি ঘরের মধ্যে থেকে চুরি করে, আমি তোমাকে বলেছিলাম না ব্যবসার মধ্যে তুমি আলাদা করে কিনে দাও কোনো ব্যাপার না, কিন্তু ব্যবসার জিনিস কাউকে গিফট করবে না। ব্যবসার জিনিস ওখান থেকে মাকে একটা দিয়ে দিলাম, বৌদিকে একটা দিয়ে দিলাম, আমি একটা পরে নিলাম, এই জিনিসটা করবে না, এতে ব্যবসা হয় না। তুমি আলাদা ওদের কিনে দাও, আরও দামি জিনিস কিনে দাও। তো যাই হোক, এবার চলে আসি যে এই যে তুমি কদিন আগেই বললে তোমার তো সব অনেক টাকা আছে, তোমার তো কোনো রকমভাবে কোনো মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসই নয়, হঠাৎ করে কি করে ক্রাইসিস তৈরি হয়ে গেল? তো যাই হোক, একটা কথা বলি জানো তো, এই কথাটা নিশ্চয়ই শুনেছো যে পাপ বাপকেও ছাড়ে না। আজ কিন্তু সেই জিনিসটা দেখতে পাচ্ছি। মনে করে দেখো, যখন সন্দীপের সাথে তোমার ঝামেলা, তুমি দুম করে চলে আসলে, তখন কিন্তু অনেকগুলো প্রমোশনাল ভিডিও তোমার করার কথা ছিল, সেগুলো তুমি না করেই চলে এসছো, তাই না? তো এই যে প্রমোশনাল ভিডিওগুলো সব তোমার মুখ দেখেই কিন্তু সবাই দিয়েছিল, যেসব কোম্পানিরা তোমার মুখ দেখেই তোমাকে দিয়েই সেই প্রোডাক্টগুলো ইউজ করাবে বলে তারা চুক্তি করেছিল, তার বেসিসেই টাকা নেওয়া হয়েছিল, তাই তো? কিন্তু সেটা তুমি কি করলে? তুমি পূরণ করলে না, কারণ তুমি জানো যে তুমি যদি না পূরণ করো তোমাকে কিচ্ছু করে নিতে পারবে না, ক্যাচ কলা করে নেবে, কারণ চ্যানেলটা সন্দীপের। যা হবে যেটা হবে সন্দীপকে তার দায় দিতে হবে। কারণ এই যে যত আর কি আমরা প্রমোশনাল ভিডিওগুলো দেখি, সব কিন্তু একটা ফর্ম সাইন করা হয়, একটা ফর্ম ফিল আপ করা হয়, সেখানে কত দিনের মধ্যে কাজটা করা হবে, কত টাকা, সমস্ত কিছু সব লেখা থাকে আমাদের মধ্যে। চুক্তি হয়, সেই চুক্তির মধ্যে কিন্তু এটাও থাকে যে যদি আপনি চুক্তি ভঙ্গ করেন তাহলে আপনার বিরুদ্ধে আমি আইনি স্টেপ নিতে পারি, লিগাল স্টেপও নিতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ওপর আমি মানে যা টাকা আমি আপনাকে দিয়েছি তার ডবল ট্রিপল যা হোক আমার মনোমতো আমি আপনার ওপর চার্জ করতে পারি, ফাইন করতে পারি। আর তাছাড়া সব জায়গায় ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে যে এই ব্লগারকে দিয়ে কেউ কাজ করো না, এ
মানে চুক্তি ভঙ্গ করে, এরকমও একটা ব্যাপার হয়। তুমি জানো যা হবে সন্দীপের হবে, তোমার কোনো যা আসবে না। সেই জন্যই সন্দীপকে ওই কি জানো বলে ওটা, ফেস ওয়াশ মেখে মেখে, শ্যাম্পু মেখে মেখে সেই কাজগুলো কিন্তু করতে হয়েছিল। না হলে সন্দীপকে টাকা দিতে হতো আর ওর উপর লিগাল স্টেপও আসতে পারতো, কিন্তু তোমার কোনো যাই আসেনি, তখন ক্যাচ কলা। তাহলে দেখো আজ তোমার অবস্থাটা দেখো। আমরা সবাই জানি যে এই যে ব্র্যান্ড প্রমোশনগুলো সমস্ত কিছু কিন্তু তার বরাত নেয় ফোকলা, কারণ তার বাড়ির অ্যাকাউন্ট, তার ইমেল আইডি আমি প্রমাণ সহ দেখিয়েছিলাম যে টিনের চ্যানেল আর তার মধ্যে দেওয়া আছে ওর ইমেল আইডি, গুগল থেকে বার করে দেখেছিলাম। সেখানে ওর ইমেল আইডিতে সব কাজ ওঠে, সমস্ত ও নেয়, সমস্ত কিছু করে টিমকে জাস্ট পাস করে দেয়, ওর হাতে আসে প্রোডাক্টগুলো পাস করে দেয়, আর যে কিভাবে করতে হবে তার যে স্যাম্পল ভিডিওগুলো দিয়ে দেয়, দিয়ে বলে দেয় যে করে দাও। টাকা কিন্তু সব এই ফোকলার অ্যাকাউন্টেই ঢোকে। এবার এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে যে ওর অ্যাকাউন্টেই ঢোকে। এই যে দেখছি, সেই জন্যই টিন মাঝে মাঝে কী হয়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে তার এতগুলো কাজের সত্ত্বেও ওকে তো কাজগুলো করতে হবে না, ও সব যা আসে সেটাই ধরে নেয়, যেটাই আসে ধরে নেয়, একটু কম হলেও ধরে নেয়। এরা কোয়ালিটি নয়, এরা কোয়ান্টিটির ওপর ধ্যান দিয়েছে, যে মানে অনেকগুলো করব তাহলে অনেকগুলো টাকা, কম করে হলেও অনেকগুলো টাকা আসবে। কোন কোম্পানি দেখতে হবে না, প্রোডাক্ট তো আমরা ব্যবহার করছি না, অ্যাড করে ছেড়ে দেবো, যার হবে যে কিনবে তারা বুঝে নেবে, তারা বুদ্ধি লাগাবে, লাগিয়ে আর কি কিনে নেবে। তো সেই জন্য এ কী করেছে, একটার পর একটা কাজ নেয়। আর টিম দেখবেন মাঝে মাঝেই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে প্রমোশনাল ভিডিওগুলো করতে হবে, এডিট করতে হবে, ওর ভালো লাগে না। অনেক প্রোডাক্টের আছে, তার কারণ এই যে বোঝাই যাচ্ছে এ সমস্ত কিছু এগুলো হ্যান্ডেল করে, সমস্ত ও হ্যান্ডেল করে। আমি এবার জানি না যে দুজনে মিলে অ্যাকাউন্ট হয়তো যেটা আছে সেটার অ্যাক্সেস দুজনেরই আছে হয়তো, কি না আমি বলতে পারছি না, কিন্তু যদি ওর যেরকম শুনছি ধরিত্রী ভিডিও থেকে যে হাপিস হয়ে গেছে, যদি তাই হয় তাহলে কিন্তু দুজনের কাছেই অ্যাক্সেস রয়েছে। তাহলে দেখো এখন যেই অর্ডারগুলো তোমার চ্যানেলের নাম করে ফোকলা নিয়েছে, তোমাকে সেগুলো করতেই হবে। সেদিন দেখছিলাম হাঁপিয়ে যাচ্ছিল যে তিনটে করলাম আর পারছি না, কোমর ব্যথা হয়ে গেছে, কিন্তু যে অর্ডারটা নিয়েছে তার কোনো যায় আসে না, তার অর্ডার নিতে তো কোনো খাটনি হচ্ছে না, করতে তোমার খাটনি হচ্ছে। তো বুঝতে পারছি সব কিছু। তো এই যে আমার মনে হয় যে এই যে আংটি বিষয়টা, তারপরে যে চুড়িদারের বিষয়টা, আমার মনে হয় এই খরচাগুলো যে হয়েছে সেগুলো মানে অবশ্যই টিনের জন্য হয়েছে, কিন্তু অ্যাকাউন্টটা হয়তো অন্য কোথাও থেকে হ্যান্ডেল করা হয়েছে। সেই জন্যই হয়তো টিনের টনক মরেছে যে কী হলো, আমি দেখি তো আমার টাকাগুলো কোথায়, হয়তো দেখছে যে নিজের আমার খাটনির পয়সাতেই আমাকে গিফট দেওয়া হচ্ছে। এটা অনুমান করে বললাম, এটা শিওর না হলেও হতে পারে। কিন্তু টিনের এখন এই অবস্থা যে বাপকে ছাড়ে না। যেমন ও সন্দীপকে মাঝপথে ঝুলিয়ে দিয়ে প্রফেশনালিজমের মাকে মাসি করে চলে এসেছিল, তেমনি এখন ওকেও টাকাগুলো অন্য কেউ নিক আর যাই করুক না কেন, নিজের চ্যানেল বাঁচানোর জন্য, চ্যানেলের রেপুটেশন বাঁচানোর জন্য ওকে কিন্তু এই কাজটা করেই দিতে হবে। যে কটা নিয়েছে অ্যাটলিস্ট সে কটা তো করতেই হবে। এরপর আমি জানি না হয়তো আর নিতে পারবে কি পারবে না আমি জানি না, কিন্তু ওর ইমেল আইডি তো দেওয়া আছে, আর ওর বাড়িতেই বেশিরভাগ প্রোডাক্টগুলো আসে, তাই না? তো এটাই হচ্ছে আসল কথা। তো যাই হোক, যেটাই হোক, আমি একটাই কথা বলবো যে এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসা। আর এইগুলো যদি নাটক হয়, যে দুদিন আগে বলা যে আমার অ্যাকাউন্টে এত টাকা আছে, কোনো তোমরা চিন্তা করো না, আমি ফাইন্যান্সিয়ালি খুব স্ট্রং, আর তারপরেই এখন আমার কাছে টাকা নেই, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তাহলে কি এটা কাউর জন্য মানে আইওয়াশ? মানে যারা টিনের কাছ থেকে টাকা করে তাদের জন্য কি এটা আইওয়াশ যে না আমার তো কিছু নেই, আমার তো ব্যাংকে টাকা ঢুকছে না, আমি তো দিতে পারছি না? কি জানি, হতেও পারে। খাটনির টাকা এইগুলো এরকমভাবে দিতে কেমন লাগে, তাই না? তো একটা জাল টিন তো বিছিয়েছিল, জানি সেই জালে অনেকটাই ওর মঙ্গল হয়েছে, কিন্তু পুরোপুরি নয়। ওর যে কোথায় অমঙ্গল হচ্ছে ও নিজেও বুঝতে পারছে না। ও যত এই পাস্টটাকে ধরে রাখবে তত ওর প্রেজেন্ট আর ফিউচারটা পুরো ছাড়খাড় হয়ে যাবে, ও কিচ্ছু বলতে পারবে না। আমি একটা আগের ভিডিওতেও বলেছিলাম না যে আমরা আমাদের সাথে আমাদের হাজব্যান্ড যদি কিছু করে আমরা সেটা জনসমক্ষে বলতে পারি, আমি যদি অবিবাহিত হই, আমার প্রেমিক যদি আমার সাথে কিছু করে আমি বলতে পারি, কিন্তু আমি একজন ডিভোর্স কেস আমার চলছে, সে তার হাজব্যান্ডের সম্পর্ক যদি দূরে থাকে বলতে পারবে না, তার বয়ফ্রেন্ডের সম্পর্কও বলতে পারবে না। এটাই হচ্ছে আসল কথা, ঠিক আছে? তো যাই হোক, একটাই কথা বলবো, আবারও বারবার বলবো যে ভালো থাকার জন্য এই যেগুলো করছো সেগুলোর থেকে বেরিয়ে নিজে সত্যি তুমি যে স্বাধীনতাটা তুমি চেয়েছিলে,
তুমি সত্যিই সেই স্বাধীনটা হও, আগে স্বাধীন হও। নাহলে সেই তোমার আমার এত টাকা ইনকাম করলাম, আমার কাছে কিচ্ছু নেই, আমার হাত খালি, 2 টাকা থাকে না, আজকেও আবার সেই মুখ চোখ সেরকমই করছো। তো যাই হোক, মানে মুখ চোখ দেখে অ্যাক্টিংটা ভালো করছো, যদি অ্যাক্টিং হয় তাহলে অ্যাক্টিং ভালো করছো, আর যদি সত্যি হয় তাহলে বলবো যে এখনো সময় আছে, যা গেছে তা গেছে। এটা খুব মানে আমাদের মাননীয়ার একটা খুব ফেমাস ডায়লগ, যা গেছে তা গেছে। দেখেছো, সেগুলো কিন্তু ফিরে আসে না। যা গেছে তা গেছে, যা আছে যা বা যেটা হতে পারে সেটাকে ধরো, সেটাকে ধরে রাখার চেষ্টা করো, তাহলে নিজেও মানসিক শান্তি পাবে। নাহলে এই চিন্তা করে করে কিন্তু সব যাবে। আর জানি তুমি যার হাত ধরেছো তার সাথেই যদি তুমি থাকো, তাহলে দেখো সবাই কি সুন্দর রিলস করছে, হ্যাঁ ঘুরছে বেড়াচ্ছে, তোমার কি ইচ্ছা করে না? নাকি তোমার হাতটা ধরেছে তার ইচ্ছা করে না? নিশ্চয়ই করে। তো বুঝতেই পারছি, আজকে দেখো ছেলেকে আনার জন্য এনে দেখিয়ে দেবো, সেই মোটিভেশনটা তোমার মধ্যে আসলো না, কিন্তু রোগা হয়ে দেখিয়ে দেবো সেই মোটিভেশনটা তোমার মধ্যে আসলো। নিশ্চয়ই তোমাকে কিছু বলেছে, নিশ্চয়ই বলেছে। দেখো এই যে গামলামুখী, তবলামুখী, এগুলো কিন্তু তুমি যখন বাতকুল্লায় থাকতে তখনই তোমার নাম ছিল, তুমি ওগুলোকে পাত্তা দাওনি, তুমি অত পাত্তাই দিতে না। তখন তোমার ওই নামগুলো মানে মুখটা যাই হোক না কেন, তোমার চেহারাটা কিন্তু এরকম ছিল না, তাই তো? কিন্তু আজ এই সবগুলোকে হঠাৎ করে এতদিন তুমি পাত্তা দাওনি, এতদিন তোমাকে আরো কত কত নাম, তুমি নিজেই সেগুলোকে নিয়ে খিল্লি করেছো, আরে কুমড়ো পাটাস বলছে, এই বলছে, সে বলছে। কারণ তুমি জানো যারা বলছে তারা পর মানুষ বলছে, কিন্তু যদি নিজের মানুষ বলে ওই রকম গামলা, তবলা, কুমড়ো পটাশ, হতেই পারে। তার উপর জানো এখন একজন যা মোটিভেশন দিচ্ছে আমাদের ঝিমি সাহা, পা ফাঁক করে, দেখেছো কিরকম কি সুন্দর পা ফাঁক করে। এবার যদি দেখো ওকে দেখিয়ে যদি অন্যান্য সব বয়ফ্রেন্ড বা বররা বলে, দেখেছো কি সুন্দর ঝিমি সাহা পা ফাঁক করতে পারে, মানে ব্যায়াম করার জন্য। তুমি পারবে এরকম ব্যায়াম, পা ফাঁক করে ব্যায়াম করতে? তো অবশ্যই সবাই তো কমপ্লেক্সে পড়ে যাবো আমরা, তাই না? তো বুঝতেই পারছি, এরকম তোমাকে কাছের মানুষ হয়তো এই মুটকি ঝুটকি নিয়ে একটুখানি তোমাকে দিয়েছে কোনো ঘা, সেই জন্যই তুমি দৌড়েছো জিমে। তো যাই হোক, যেটাই হোক করো, এটা মানে জিম করাতে কোনো আপত্তি নেই, কিন্তু ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া না করলে কিন্তু শরীরে এফেক্ট পড়বে। এটাই হচ্ছে কথা। আমার বক্তব্য একটাই, যেমন জিম করছো, যেরকম শরীরের কথা চিন্তা করছো, তেমনি মানসিক শান্তির জন্য এই সব থেকে বেরিয়ে আসো, সমস্ত থেকে বেরিয়ে আসো, মানে কোনো কিছু না, পুরো কন্ট্রোভার্সি থেকেই বেরিয়ে আসো। তুমি নিজের মতো নিজের স্বাধীনভাবে তুমি বাঁচো, এটাই চাইবো, ঠিক আছে? তো চলুন এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। টাটা।